ভারতে অনেক অধিনায়ক আসবে যাবে, তবে মহেন্দ্র সিং ধোনির জায়গাটা কেউ নিতে পারবে না। টি-20 বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাটা ধোনির কাছে ছিল অভ্যাসের মতো। রাঁচির মতো অপরিচিত শহর থেকে উঠে আসা একটি ছেলে কিভাবে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হয়েছে সে গল্পটাই জেনে নিন। যে বয়সে একটি প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে, সেই বয়সে লম্বা চুলের ধোনিকে অধিনায়ক বানানো হয়েছিল। 2007 টি-20 বিশ্বকাপের কথাই বলছে। সে বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের ভরাডুবি হয়েছিল, ক্রিকেটারদের কুশপুত্তলিকা করা হয়েছিল। এর মধ্যে সচিন ও দ্রাবিড়ের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই ভারত দক্ষিণ আফ্রিকায় টি-20 বিশ্বকাপ খেলতে যায়। একদম প্রথম ম্যাচে ধোনি তার মেধার পরিচয় দেন। পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচটা টাই হয়েছিল। তখন সুপার ওভার ছিল না, বোল আউট পদ্ধতিতে বিজয় ঠিক করা হতো। এটা অনেকটা ফুটবলের পেনাল্টি শুটের মতো। হিসাবটা সহজ, যে দলের প্লেয়াররা বেশিবার খালি স্টাম্পে হিট করতে পারবে তারা বিজয়ী হবে। পাকিস্তানের বোলাররা পেসারদের মতো লম্বা রান আপ নিয়ে জোরে বল করে স্টাম্প মিস করেছিল, কিন্তু ধোনি এখানে কৌশল খাটান। তিনি তার বোলারদের মানে শেওয়াগ, উথাপ্পা ও হরভজনদের নির্দেশ দেন রান আপ ছোট করো এবং একদম স্লো ডেলিভারিতে স্টাম্প টার্গেট করো। ধোনি নিজে উইকেটের একদম সামনে হাঁটু গেড়ে বসেন যাতে বোলারদের লাইন ঠিক থাকে। ভারত 3-0 ব্যবধানে ম্যাচটা জিতে যায়। ক্রিকেট বিশ্ব সেবার ধোনির ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্সের প্রথম নিদর্শন দেখে বিস্মিত হয়েছিল। সে বিশ্বকাপের ফাইনালেও সেই পাকিস্তানের বিপক্ষে ধোনির চতুর মস্তিষ্ক ভারতকে জয় এনে দিয়েছিল। 157 রানের টার্গেটে শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল 13 রান, হাতে 1 উইকেট। ক্রিজে সেট ব্যাটসম্যান মিসবাউল হক। ধোনির হাতে তখন দুটি অপশন ছিল, অভিজ্ঞ হরভজন সিং অথবা পার্ট টাইম মিডিয়াম পেসার যোগিন্দর শর্মা। হরভজন আগের ওভারে অনেক রান দিয়েছিলেন, তাই ধোনি বড় ঝুঁকি নেন। তিনি বল দিলেন যোগিন্দরের হাতে। প্রথম বলটা ওয়াইড, দ্বিতীয় বলে ছক্কা। পরের বলে মিসবা স্কুপ করতে গিয়ে ফাইন লেগে দাঁড়িয়ে থাকা শ্রীশান্তের হাতে ধরা পড়েন। ভারত 5 রানে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ধোনির ঝুঁকির বিনিময়ে ভারত পায় প্রথম টি-20 বিশ্বকাপ। এবার আসে 2011 ওয়ানডে বিশ্বকাপ। দেশের মাটিতে সে বিশ্বকাপ হওয়াতে কোটি কোটি ভারতীয়র প্রত্যাশার চাপ ছিল আকাশ সম। তার উপর সচিন ও জহির খানদের মতো গ্রেটদের জন্য সেটা ছিল শেষ ওয়ানডে বিশ্বকাপ। তাই অধিনায়ক হয়ে ধোনি কিছুটা আড়ালে ছিলেন বলা যায়। ধোনি ফিল্ডিং এর উপর খুব জোর দিতেন। তিনি চেয়েছিলেন এমন একটা দল যারা মাঠে অন্তত 20-30 রান বাঁচাতে পারবে। এই কারণে তিনি কিছু সিনিয়র খেলোয়াড়ের পরিবর্তে তরুণ ও চনমনে ফিল্ডারদের প্রাধান্য দিয়েছিলেন। সুরেশ রায়না এবং বিরাট কোহলিকে মিডল অর্ডারে সেট করা ছিল তার দূরদর্শী পরিকল্পনা। যুবরাজ সিংকে তিনি ম্যাচ উইনার হিসেবে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন, যা যুবরাজকে টুর্নামেন্ট সেরা হতে সাহায্য করেছিল। সে বিশ্বকাপের সেমিফাইনালে ধোনির ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স দেখা যায়। মোহালিতে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে পাকিস্তান 260 রান চেস করতে নামে। নিয়মিত স্পিনারদের বদলে ধোনি আশিস নেহরাকে আক্রমণ আনেন। নেহরা সেই ম্যাচে অবিশ্বাস্য কিপটে বোলিং করে 2 উইকেট নেন। ধোনির ফিল্ড সেটআপ এতটা নিখুঁত ছিল যে মিসবাউল হক এবং ইউনিস খান হাত খুলে খেলতে পারছিলেন না। ভারত 29 রানে জিতে ফাইনালে পৌঁছায়। আসা যাক ফাইনাল ম্যাচে। 2 এপ্রিল 2011 মুম্বাইয়ের ওয়াংখিডে স্টেডিয়াম। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে 274 রানের এক চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। দ্রুতই 3 উইকেট হারানোর পর সবাই ভেবেছিল এখন ইনফ্রম যুবরাজ সিং নামবেন, কিন্তু ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কারণ শ্রীলঙ্কার তুরুপে তার ছিল অফ স্পিনার মুত্তিয়া মুরালীধরন। ধোনি জানতেন যুবরাজ অফ স্পিনে কিছুটা দুর্বল, কিন্তু তিনি নিজে মুরালীকে আইপিএলে চেন্নাইয়ে নেটে ঘন্টার পর ঘন্টা খেলেছেন। তিনি ঝুঁকি নিলেন, নিজেকে ব্যাটিং অর্ডারে প্রমোট করে। ফলাফলও আসে। গম্ভীরের সঙ্গে করেন 109 রানের জুটি। ম্যাচটা ভারতের কোর্টে চলে আসে। ততদিনে তিনি ক্যাপ্টেন কুল হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিত। এরপর ধোনি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন, ভারতকে টেস্ট বিশ্বসেরা বানিয়েছেন। অধিনায়ক হিসেবে তার সাফল্যের 16 কলা পূর্ণ হয়েছে।